সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কোনো অপরাধীর রক্ষা কবচ হবে না আওয়ামী লীগ, বলছেন দলের নেতারা। ক্ষমতায় এসে অবৈধ অস্ত্রসহ চোরাচালান বন্ধের দাবি। বিএনপি বলছে সরকারের বিরুদ্ধে ফুঁসছে দেশের মানুষ। আওয়ামী লীগের সুবিধাভোগীদের অপকর্মের দায় অস্বীকার করে তারা পার পাবে না। এদিকে এখনও খোঁজ মেলেনি এমপি আরানের মরদেহের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অপরাধের দায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, নির্বাচনী এলাকা মৌলভীবাজার ২। আছেন শওকত মাহমুদ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড শাহিনের সঙ্গে নিউ টাউনের ফ্ল্যাটে ঢোকে শিলাস্তি। খুনের আগে তোলা হয় নগ্ন ছবি। জ্ঞান না ফেরায় হত্যা। খণ্ডিত লাশের খোঁজে কলকাতার অভিযান। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি। দুপুরের মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র ১৫% অর্জন। বাপেক্স পেট্রোবাংলার উপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে ২৯ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১০ ইউনিটই অচল। এবং ডিমের দাম বাড়িয়ে ২৫ দিনে ৬০ কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। তেজগাঁও আড়তে নির্ধারিত দরেই বাজারে অস্থিরতার অভিযোগ। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছে আলোচনার শিরোনাম অপরাধের দায়। রাজনীতিতে গত বেশ কিছুদিন ধরেই অপরাধ নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক ছত্রছায়ায় যারা অপরাধ করছেন তাদের বিচার হচ্ছে না বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া কোনো অপরাধীকে, কোনো অনৈতিক কর্মকাণ্ডকে কখনোই আওয়ামী লীগ দেয় না। এছাড়াও এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে আজকেও গণমাধ্যম নানান ধরনের খবর প্রকাশ করছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করবো। শওকত ভাই, আপনাকে দিয়ে শুরু করব। মানে ইস্যু অনেকগুলো, কোনটা দিয়ে শুরু করি? যদি আমরা আজকে এমপি আনার হত্যার প্রসঙ্গটাই আনি। এখন পর্যন্ত যতদূর অগ্রগতি হয়েছে আপনি নিশ্চয়ই জানেন শওকত ভাই, কিন্তু আমি বলতে চাইছি, একজন সংসদ সদস্যকে সেখানে হত্যা করা হলো। সংসদ সদস্য হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা সবাই বাংলাদেশি। অপরাধটি ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে আমরা যেটি জানছি সেটি হচ্ছে পাশের দেশে। মানে ব্যাপারটি যতটা সহজ, ততটা মনে হচ্ছে ততটা সহজ আসলে না। ঘটনাস্থল এক জায়গায়, অভিযুক্ত এবং যিনি হচ্ছেন ঘটনার শিকার তারা আবার সবাই আরেকটি দেশের নাগরিক। দুটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে কাজ করছে। বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে আনার খুন হয়েছেন, কিন্তু খুন হয়েছেন এখনো পর্যন্ত মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো আসলে একটা ইউনিক কেস আসলে। কি রকম? মানে ইউনিক কেস ইন দ্য সেন্স যে আমাদের দেশের নাগরিক খুন হয়েছেন, এমপি খুন হয়েছেন কলকাতায়, এবং আপনার এইসব ফৌজদারি তদন্তের ক্ষেত্রে প্লেস অফ অকারেন্স ভেরি ইম্পর্টেন্ট। এবং ওখানে এখনো খুনের মামলা হয়নি যেহেতু বডি পাওয়া যাচ্ছে না, এভিডেন্সটা নাই এটা। কিন্তু যারা করেছে তারা ইতিমধ্যে তাদের স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে যে তারাই হত্যা করেছে। এবং পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক ধরনের স্টোরি বেরিয়ে আসছে এবং আনার সম্পর্কে অনেক কিছুই বলা হচ্ছে। কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে যে আনার হত্যার মোটিভটা কী ছিল, এটা পুলিশ বলছে না কেন। এটা মোটিভ, কারণ যে কোনো খুনের মূল বিষয় হচ্ছে মোটিভ। কেন তাকে হত্যা করা হলো? ইতিপূর্বে আবার ২বার চেষ্টাও করা হয়েছিল তাকে মেরে ফেলার জন্য, কিন্তু কেন? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ একটা কথা বলে ফেলেছে যে চোরাচালানের একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু আমাদের পুলিশ কিন্তু কিছু বলছে না। কলকাতার পুলিশ এটি বলে এখন কিন্তু আর এই ব্যাপারে কিছু বলছে না। তাহলে আনারকে কেন এত এমন সংঘবদ্ধ হয়ে এত প্রস্তুতি নিয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আগে থেকেই তারা ওত পেতে আছে? তো এটা কেন ঘটলো? এটা আনারের যে ব্যাকগ্রাউন্ড বা আমাদের আগে আমরা জানি যে তার সঙ্গে অনেক রকমের ব্যবসা জড়িত ছিল, ছিল, সেগুলি আসছে। কিন্তু মোটিভে নিশ্চয়ই আমি মনে করি যে কোনো লেনদেনের সমস্যা বা যাই হোক না কেন, তারা তো বলে দিয়েছে, যারা খুন করেছে তারা বলে দিয়েছে যে আমরা এই কারণে মেরেছি, কিন্তু পুলিশ বলছে না। এই কারণে বলছে না আমার যত ধারণা যে এটা
হয়তো শাসক দল আওয়ামী লীগের উপর দিয়ে যাবে যে আওয়ামী লীগের একজন এমপি এই ধরনের কাজের মধ্যে জড়িত ছিলেন, আমার যেটা সন্দেহ। সেই কারণে পুলিশ এটা বলছে না। কিন্তু আমাদের এটা জানতে হবে যে মোটিভ ছাড়া এই হত্যার তদন্ত কিভাবে শুরু হবে। এবং লাশ পাওয়া যায়নি, লাশ পাওয়া গেলে সেটার কলকাতায় এখনো খুনের মামলা হয়নি, অপহরণ মামলা হয়েছে, খুনের মামলা হবে। আবার বাংলাদেশের পুলিশও যারা অপরাধী তাদের ব্যাপারেও তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যেটা আপনি যেটা পয়েন্ট আউট করেছেন যে দুই দেশের তদন্তকারীরা এটা কিভাবে সমন্বয় করে তদন্ত করবে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ দুই দেশের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে যে এই দেশের অপরাধীদের ওই দেশে হস্তান্তর করা হয়, ওই দেশের অপরাধী হস্তান্তর করা। যেমন পিকে ব্যানার্জির ক্ষেত্রে দেখা গেছে পিকে ব্যানার্জি অপরাধ করেছে বাংলাদেশে, পিকে হালদার, কিন্তু ওখানে টাকা রাখার কারণে তার ওখানেই জেল হচ্ছে, বিচার হচ্ছে, আদালতে সে ওখানে তিনি অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওখানে আইন ভঙ্গ করার জন্য। আমাদের এখানে টাকা পাচারের অভিযোগে গ্রেফতার হননি, কিন্তু আমাদের এখানে তার বিরুদ্ধে মামলা আছে, দুদক আছে। আমরা তো চাইতে পারি তাকে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী। তো এই কারণে আমি বলছি যে এটা একটা জটিলতা, কিন্তু এটা রাজনৈতিকভাবে আমি মনে করি এটা শাসক দলের জন্য খুব একটা, আমি মনে করি একটা লজ্জাকর ব্যাপার। এর আগে একজন এমপি পাপলুর বোধহয় খুব নাম, যে কুয়েতে না কোথায় উনি আবার স্বতন্ত্র তো, কিন্তু একবার তো এই নমিনেশন পেয়েছিলেন বোধহয় আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, পাননি, স্বতন্ত্র তার জেলে আছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের যত যাই বলুন এগুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে, এবং জনমনে আমি লক্ষ্য করছি যে ব্যাপকভাবে এগুলো সমালোচনা হচ্ছে যে কেন এই ধরনের এমপিকে বারবার নমিনেশন দিতে হবে। হতে পারে জিতে যাবার যোগ্যতা থাকতে পারে, কিন্তু তাই বলে এইভাবে নমিনেশন দিয়ে পাবলিক হিউমিলিয়েশনের মধ্যে ফেলা, এটা নিয়ে কথা হচ্ছে। জি, ধন্যবাদ শওকত ভাই, আপনাকে ধন্যবাদ। নাদেল ভাই, শওকত ভাই একটা কথা বলছেন যে শওকত ভাই সন্দেহ করছেন, শওকত ভাই ধারণা করছেন যে হয়তো বা আওয়ামী লীগের বিব্রতকর কোনো অবস্থা হতে পারে, সেই জন্য মোটিভটা এখনো পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে না। তো এটি শওকত ভাইয়ের ধারণা বা সন্দেহ, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গণমাধ্যমগুলোতে এ নিয়েও খবর প্রকাশ হচ্ছে, যেটি আমি শুরুতে বলছিলাম যে আপনাদের দলের সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে কোনো অপরাধীকে প্রোটেকশন দিবে না। সাবেক সেনাপ্রধান এবং সাবেক আইজিপি দুজনের প্রসঙ্গে এই কথাটা বলেছেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে মানে প্রোটেকশন দেবে না সেটাই স্বাভাবিক, বা দিচ্ছে না সেটিও ধরে নিচ্ছে, কিন্তু ব্যাপারটি হচ্ছে এই প্রসঙ্গগুলো আওয়ামী লীগকে বিব্রত করে কিনা। কারণ তারা আইজি ছিলেন, সেনাপ্রধান ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সময়টাতেই। ধন্যবাদ রুমেল। শওকত মাহমুদ ভাই তিনিও কথা বলেছেন, আমাদের দেশের একজন সিনিয়র সাংবাদিক। অবশ্যই এই যে তিনটি বিষয় সম্প্রতিকালে আলোচনায় উঠে এসেছে, এটা আওয়ামী লীগ অবশ্যই বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আওয়ামী লীগ একটি বৃহৎ দল। আওয়ামী লীগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই জায়গায় আছেন। ব্যক্তিগতভাবে অনেকেরই হয়তো কিছু কিছু সমস্যা থাকতে পারে। দল হিসাবে সবার একদম সব কিছু জানা বা সব কিছু দলের যে জানা থাকবে সেটাও কিন্তু ঠিক নয়। এটা অনেকেরই ব্যক্তিগত অনেক ধরনের বিষয় থাকে। প্রথমত আসি আমরা যে এমপি যিনি প্রথমে আনার সাহেব, যিনি প্রথমে তার খোঁজ পাওয়া গেল না, পরবর্তীতে আমরা যে ঘটনাগুলো শুনলাম এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ হয়তো বিষয়টা নিয়ে পুরোপুরি বা আমাদের এবং ভারতের আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু হয়তো খোলাসা করে বলছে না। নিশ্চয়ই বিষয়টা তদন্তের পর্যায়ে যেহেতু রয়েছে, এই ঘটনার সঙ্গে হয়তো অনেক যে বিষয়গুলো বা যে সম্ভাবনাগুলো সামনে এসেছে তার বাইরেও আরও কিছু থাকতে পারে, তারা সেটা তদন্ত করেই হয়তো সেটা বলবেন। শুধু আমাদের দলের আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় যে কথাটি বলেছেন সেটা নয়। স্বাভাবিকভাবেই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের ক্ষমতার সময়ে দুটো শীর্ষ পর্যায়ে যারা আসীন ছিলেন, সেটা দুটা বাহিনীরই তাদের যে নিয়মে পদায়ন হয়ে থাকে সেভাবেই হয়েছে। এইখানে যে খুব ব্যত্যয় হয়েছে এইরকম বিষয়টা নয়। আমরা যদিও অতীতে রাজনৈতিক বা বিভিন্ন কারণেই আমরা দেখেছি যে যাদের সেই জায়গায় যাওয়ার কথা রাজনৈতিক বিবেচনায় বা বিভিন্নভাবে
পদায়নের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তো এই জায়গায় ওনারা ওনাদের ব্যক্তিগত যে দায়, আমি মনে করি দেশের প্রত্যেকটি নাগরিকের, যিনি রাজনৈতিকভাবে বা সাংবিধানিকভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন, আইন কিন্তু সকলের জন্য সমান, এবং একজন সাধারণ নাগরিক ভুল করতেই পারেন, কিন্তু আপনি যখন সাংবিধানিকভাবে বা আপনার পদাধিকার বলে একটি দায়িত্বশীল জায়গায় থাকবেন, আপনার অপরাধের মাত্রাটা কিন্তু বা এই বিষয়টা কিন্তু অন্যভাবে আরও গুরুত্ব সহকারে এবং বিশেষভাবে বিবেচনায় আসবে, কারণ আপনি একজন দায়িত্বশীল মানুষ। তো এই জায়গায় আমি মনে করি দেশের যে প্রচলিত আইন আছে বা তাদের যে স্ব ডিপার্টমেন্ট রয়েছে, এই বিষয়গুলো যেহেতু সামনে এসেছে, নিশ্চয়ই আইনানুগভাবে এই বিষয়গুলো সুরাহা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। শওকত ভাই, একটা প্রসঙ্গ আপনাকে একটু বলি। ধরুন আমরা এখন যাদেরকে নিয়ে কথা বলছি, দুজন সাবেক, মানে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাদেরকে নিয়ে একটা অভিযোগ উঠেছে, এটি হলো একটা ব্যাপার। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন, আমাদের এখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি সাজাপ্রাপ্ত, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিতে দণ্ডিত, আমাদের সাবেক সেনাপ্রধান দণ্ডিত, আমাদের সাবেক আইজিপি দণ্ডিত। এখন যাদেরকে নিয়ে কথা উঠছে তারা সাবেক হওয়ার পরে কথা উঠছে। এখন পরবর্তীতে কি প্রমাণ হবে সেটি হয়তো আদালত দেখবে বা পরের ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি, সাবেক হলেই আমাদের এখানে সামনে আসে, কিন্তু তারা যখন থাকেন, দায়িত্ব পালন করেন, তখন কি তারা জবাবদিহির মধ্যে থাকেন না, নাকি নজরদারি আমরা করি না? মানে বিষয়টা কি? বা আমরা যদি বলি, আপনি সিনিয়র সাংবাদিক, আমরা গণমাধ্যমও কিন্তু সাবেক হলেই পরে তাদের খোঁজ খবর করি, রিপোর্টিং করি, এর আগে কিন্তু গণমাধ্যমও খুব বেশি দেখি না আমরা। না, এটার মূল কারণ হচ্ছে তারা যখন ক্ষমতায় থাকেন, জি, তাদের ক্ষমতার দোর্দণ্ড প্রতাপ এমনই, এই প্রতাপে আপনার ক্ষমতাসীন রাজনীতিবিদেরাও একটু ভয় পান, এবং মিডিয়া তো বটেই। এবং আপনি দেখেছেন যে এই দুই সাবেক বাহিনী প্রধান যখন রাস্তায় চলাফেরা করতেন, তাদের সঙ্গে একজন সাবেক আইজিপিকে দেখেছি যে 20-30টা গাড়ি নিয়ে মুভ করছেন, যারা মিনিস্টাররাও এইভাবে মুভ করে না। একদিন আমি রামপুরার দিকে যাচ্ছিলাম, দেখলাম যে আমাদের তোফায়েল ভাই একটা ট্রাফিক জ্যামে আটকে আছেন, পুলিশ যেতে দিচ্ছে না, কারণ এখান দিয়ে কমিশনার সাহেব যাবে, সেই কারণে উনিও টকশোতে যাচ্ছেন, উনিও টকশোতে যাচ্ছেন। তো এরকম একটা প্রতাপ ইজিয়া কাজ করেছে। তো সেই কারণেই আমাদের যখন ক্ষমতা থাকে তখন হয় না। আপনি ঠিকই বলেছেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি সাবেক ইয়ে হয়েছে, এবং সাবেক সেনাপ্রধান একজন বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে আপনার বেনজির সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, যে একটা পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, রিপোর্ট বেরোনোর সাথে সাথেই আমরা দেখলাম যে একজন এমপি উনি দুদক গিয়ে দরখাস্ত দিলেন তদন্ত করার জন্য, এবং বেনজির আহমেদের বিরুদ্ধে এটা তদন্ত শুরু হয়ে গেল, কোর্ট হয়ে এসে তদন্ত শুরু হয়ে গেল। এবং এই যে তার সম্পত্তি ক্রোক এবং অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হলো, এটাও কিন্তু এক ধরনের প্রাথমিক শাস্তি দেওয়া হয়ে গেল। এবং এটা নিশ্চয়ই প্রাইমা ফেসি বা এরকম যে হ্যাঁ, তারাও পেয়েছে যে হ্যাঁ, এখানে তার আয়ের চাইতে অনেক বেশি সম্পদ এবং তার জমি জমা পারিবারিক নামে এটা হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করবেন, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব, জেনারেল আজিজের বিরুদ্ধে যখন আল জাজিরা বের হলো, তখন কিন্তু এটা সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে না, এগুলো উদ্ভট কথা বা এগুলো। এখন যখন এটা স্যাংশন দেওয়া হলো তাকে, এবং এই স্যাংশনটা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে সে ক্ষমতার অপব্যবহার করেছে, এবং এটা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এই সে ক্ষমতার অপব্যবহার করেছে, এই অপব্যবহারটার বেনিফিশিয়ারি কি? পার্সোনালি সে এবং সরকারও, মেবি, উই ডোন্ট নো। এখন উচিত কি? এক যাত্রাতে পৃথক ফল হতে পারে না। বেনজির সাহেবের বিরুদ্ধে তদন্ত শুরু হলো, তাহলে সাবেক সেনাপ্রধান জেনারেল আইজের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করছে না কেন? আচ্ছা, এইখানে কেউ দরখাস্ত করতে যাচ্ছে না কেন? যাচ্ছে না, কিন্তু সাবেক সেনার প্রধানকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল, সেখানে তারা বলছে ক্ষমতার অপব্যবহার, কিন্তু তারা কি স্পেসিফিক করেছে যে কি করেছেন তিনি? যেমন ধরুন, তারা স্পেসিফিক করবে না। এখন দায়িত্ব হচ্ছে আমাদের দেশের যারা তদন্তকারীদের বা সরকারের, যে আসলে যদি এটা সত্যি হয়ে থাকে আমরা দেখি সত্য কিনা। যেমন আপনার মনে আছে যে পদ্মা সেতু নিয়ে যখন বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে গেল এবং তারা একটা দুর্নীতির অভিযোগ কিছু তুলেছিল, তখন সচিব মোশাররফ হোসেন, তারপরে
মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুদক তদন্ত করেছিল না, জি করেছে, যে দেখার জন্য যে আসলে তারা এর সঙ্গে জড়িত আছে কিনা। তো তারা পরে সার্টিফাই করেছে যে না নাই। তো এই তদন্তটুকু করটা কেন, যে এখানে যে আসলে জেনারেল আইজের নামে কিছু আছে কিনা, করছে না কেন? বিকজ আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এক জায়গায় পৃথক খেলা করবে, পুলিশ প্রধানের বিরুদ্ধে হতে পারে, তো সেনা প্রধানের, হ্যাঁ এই তদন্তের বিষয়টা সারা বিশ্বে আলোচিত, তিনি অনেক রকমের কথা বলেছেন এবং তার ভাইয়ের বিষয়ে পরিষ্কারভাবে তারা বলেছে। এই বিষয়গুলো নিয়ে সরকার একটা অস্বস্তিতে পড়েছে। আপনি যত যাই বলেন এটা ব্যক্তিগত দায় না। যেমন বেনজির আহমেদ 2014 সালের 5ই মে যখন মতিঝিলের শাপলা চত্বরে যে মুসল্লিদের উপর আক্রমণ হলো, তখন তিনি ঢাকার পুলিশ কমিশনার ছিলেন। তো তিনি কি ওই অভিযানে অংশ নিয়েছিলেন কি ব্যক্তিগত কৃতিত্ব নেওয়ার জন্য, না সরকারের স্বার্থে তিনি অভিযানের অংশ নিয়েছিলেন? একইভাবে জেনারেল আইজের ক্ষেত্রে একটা আলোচনা আছে, আমি ঠিক প্রমাণ দিতে পারবো না, যে 2018 সালের নির্বাচনের আগে সমস্ত নির্বাচনী এলাকাগুলিতে একটা সেনাবাহিনী মোতায়েন করা হলো এবং মোতায়েনের ধরনটা ছিল এরকম যে প্রত্যেক এলাকায় একজন করে অফিসার থাকবে, তার বিশেষ টিম থাকবে, এটা কোনো স্ট্রাইকিং ফোর্স বা কিছু না, তারা দায়িত্বেই নিয়ে গেছে তারা। এবং এটা আজিজ সাহেবের নাকি এটা ব্রেন চাইল্ড, আমি যতটুকু শুনেছি। তাহলে আজিজ সাহেব তো ব্যক্তিগত কারণে এটা করেননি, করেছেন তো সরকারের জন্য, সরকার এটা বেনিফিট পেয়েছে এটার। এটা যদি করে থাকে আজ, হ্যাঁ যদি করে থাকে, এটা তো বেআইনি কিছু না, কিন্তু এটার দেখতে হবে, যদি আজকে বলা হয় যে তিনি তার ব্যক্তিগত দায়, এগুলো ব্যক্তিগত দায় বলে উড়িয়ে দেয়, এইসব পদে যারা থাকেন তাদের ব্যক্তিগত দায় বলে কিছু থাকে না, সরকারের সংশ্লিষ্টতা এখানে থেকেই যায়। এখানে সকল ব্যক্তিগত দায় বলে কিছু থাকে না। তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা ধরুন না সরকারের নির্দেশেই বা ধরুন না সরকারকে বা অতি উচ্চায়ন করেছে, যেভাবে বলে না, কিন্তু ব্যাপারটি হচ্ছে সরকারি কর্মচারী হিসাবে তারা কি, মানে আপনি বলছিলেন একটু আগে, তারা যে ধরনের দাপট নিয়ে চলেন, অনেক সময় মন্ত্রী এমপিরা তাদের কাছে একটু অসহায় থাকেন, তো সেই জায়গাতে বলছি তারা কি এরকম আদেশ যেটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না সেটি কি মানতে বাধ্য? এতটা অসহায় তারা, তাহলে তার ব্যক্তিগত এবং এই জন্য তো আইনও হয়েছে, বাংলাদেশে হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট হয়েছে, যেটা ভারতে হয়েছে, সরকার নির্দেশ মানেনি, সে চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু তারা মেরে ফেলে, বলতে পারতো যে না আমরা এই ধরনের অর্ডার, তাহলে সেটা বলতে ব্যক্তিগত দায় না, এটা কি একেবারে বলা যায় না? ব্যক্তিগত দায় না, যখন দেখবে এখন ধরেন একটা সরকারের নির্দেশ হলে পুলিশ প্রধান বা সেনা প্রধান তারা তাদের অধীনস্থ অফিসারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, এটা কিন্তু কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেন না যে আমরা কি এটা করতে পারবো বা করবো কিনা। সেই জায়গাতে উনি কতটুকু করেছেন, যে না একা একাই করেছেন, সেগুলো আমার কথা হচ্ছে কি, আমরা একটা ইনকোয়ারি করলে আমরা জানতে পারবো যে আসলে ঘটনাগুলি কি হচ্ছে, কিন্তু ইনকোয়ারি তো হচ্ছে না। জি ধন্যবাদ নাদেল ভাই। এই জায়গাটাতে আপনি বলবেন কিনা, কিন্তু শওকত ভাই যেটি বলছিলেন, এর আগে যখন রিপোর্টটি হয় আল জাজিরায়, তখন তিনি দায়িত্বে আছেন আজিজ আহমেদ, তখন সরকারের তরফে ব্যক্তিগত দায় কিংবা এখন যে ধরনের বক্তব্য সে ধরনের আসেনি, এখন আবার এটা যেটা আসছে, তো শওকত ভাই এই জায়গাটাতেই প্রশ্ন তুলছেন। দেখুন, দুইজনের বিষয়ে যে কথাগুলো এসেছে, তাদের পেশাদারিত্ব নিয়ে যে খুব অভিযোগ এসেছে এমনটা কিছু নয়। অভিযোগ এসেছে তাদের ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে তারা বিভিন্নভাবে তাদের সম্পদ বৃদ্ধি করেছেন। মূল অভিযোগ কিন্তু এটাই। তারা যখন দুটো বাহিনীর দায়িত্বে ছিলেন, এই জায়গায় যে তারা তাদের জায়গা থেকে তারা পেশাদারিত্বের জায়গায় তাদের ঘাটতি ছিল, সেই বিষয়টা কিন্তু আসেনি। কিন্তু আল জাজিরার যে রিপোর্টটা আপনারা দেখুন, উদ্দেশ্যমূলকভাবে আল জাজিরা শুধু এটা নয়, আরও কিছু তারা বাংলাদেশকে নিয়ে তাদের প্রচারণা ছিল, যেটা অবশ্যই নেতিবাচক এবং জঙ্গিবাদকে উস্কে দেওয়া। তো সেই জায়গায় রাজনীতির যেহেতু মিশেলটা এই জায়গায় ছিল, তো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের দেশে বা আমরা কিন্তু এই বিষয়টাকে সেভাবেই আমরা মোকাবেলা করেছি। এই জায়গায় তাদের মূল উদ্দেশ্যটাই ছিল কিন্তু ব্যক্তি আজিজকে হেয় করা নয়, তাদের মূল উদ্দেশ্যটা ছিল সরকারকে কিভাবে বিব্রত করা যায়, তার বাংলাদেশকে হেয় করা। হ্যাঁ, তাদের মূল অনুষ্ঠানটার থিম কিন্তু তাই ছিল। এবং তারা যাদের সাক্ষাৎকার নিয়েছেন বা বিভিন্ন বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আমাদের দেশে মিডিয়ায় এসেছে, তারা কিন্তু খুব উদ্দেশ্যমূলকভাবেই সেই অনুষ্ঠানকে সাজিয়েছিল। তো আপনি যখন সত্য মিথ্যের একটি প্রলেপ দিয়ে কোনো বিষয়কে উপস্থাপন করবেন, তখন কিন্তু হয় সত্য অথবা মিথ্যা, কোনো একটার কিন্তু পরাজয় হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো তেমনটা হয়েছে। তো আজকে যে বিষয়টি এসেছে, দেখুন আইনের বাইরে কেউই নেই, আপনি সাবেক হন আর বর্তমান হন,
দেশের প্রচলিত আইনে তারা যে অভিযোগগুলো এসেছে এগুলো যদি প্রমাণিত হয়, এবং আমি মনে করি এইখানে আমাদের দেশের প্রচলিত আইনে বা সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে তারা নিশ্চয়ই আজকে হোক কালকে হোক এই বিষয়গুলো খতিয়ে দেখবেন, এবং ঘটনা যদি সত্য হয়ে থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর বিষয়টা যদি অতিরিক্ত বা অতিরঞ্জিত হয় সেটাও নিশ্চয়ই পদ্মা সেতুতে যেভাবে আমরা দেখেছিলাম যে প্রকল্পটি হওয়ার আগেই আমাদের দেশের একজন বিশেষ ব্যক্তি তার প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য দাতা সংস্থাগুলো একটি ভিত্তিহীন ভুয়া অভিযোগ তারা তুলেছিলেন, যেটা পরবর্তীতে প্রমাণ হয়েছে। শুধু আমাদের দেশে নয়, কানাডার কোর্টেও কিন্তু এই বিষয়টা মিথ্যা প্রমাণিত হয়েছে। তো আমি মনে করি এই বিষয়টা সেভাবেই আমরা আগামী দিনে দেখতে পাবো। অনেক ধন্যবাদ শওকত ভাই। নাদেল ভাইয়ের এই কথাটার সঙ্গে আমি একমত যে আল জাজিরা যে রিপোর্টটি করেছে সেখানে তো শুধুমাত্র একজন সেনাপ্রধানকে এনে বলেনি, আরও অনেক বিষয় নিয়ে বলেছে। এটার মধ্যে একটা উদ্দেশ্য ছিল বলে সরকারি দল শুরু থেকেই বলে আসছে। এখনও সরকারি দল কিংবা সরকারি দলের সংসদ সদস্য আমাদের নাদেল ভাইয়েরও একই রকম অবস্থান। এটি একটি বিষয়। আবার আরেকটি দেখুন আপনি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর যেদিন আজিজ সাহেবের স্যাংশনের খবর প্রকাশ করলো বা বিবৃতি দিল, তার ঠিক একদিন পর ডিডব্লিউ ডয়চে ভেলে তারা একই ধরনের একটি রিপোর্ট করলো। এবং ব্যাপারটি হচ্ছে কখন করলো, সেটি হচ্ছে 29শে মে বিশ্ব শান্তি রক্ষী দিবসের ঠিক মানে কিছুদিন আগে আগে। তো এগুলোর মধ্যে আপনি কোনো ধরনের অসৎ উদ্দেশ্য কারোর কোনো কিছু আছে বলে মনে করেন কিনা? দেখুন, আল জাজিরার কেসটি যদি ধরেন, আল জাজিরা কাতারের গণমাধ্যম এবং সারা বিশ্বজুড়ে আলোচিত গণমাধ্যম। একটু ছোট করে বলবেন। আল জাজিরার কে তার সরকার, কাতারের আমির এটা নিয়ন্ত্রণ করেন না, আল জাজিরা নিজেই করে। এবং একই সঙ্গে ডিডব্লিউর কথাও আপনি বলেছেন। এগুলো থাকতে পারে, কারণ মিডিয়ার সঙ্গে পলিটিশিয়ানদের সম্পর্কের ক্ষেত্রে, যেমন ওয়াশিংটন পোস্টে ওই ওয়াটারগেটের রিপোর্ট বেরোতো না যদি ক্যাথারিন গ্রাহাম ওয়াশিংটন পোস্টের মালিকের সঙ্গে নিক্সনের সম্পর্ক ভালো থাকতো। এগুলো থাকতে পারে, কিন্তু আপনি কি দেখবেন যেই বিষয়গুলো নিয়ে তারা বলছে এর মধ্যে সত্যতা কতখানি আছে? উদ্দেশ্য অবশ্যই থাকতে পারে, কিন্তু সত্যতা কতখানি আছে, সত্যতা সেই জিনিসগুলো দেখাই বলছে আওয়ামী লীগ। সেই সত্যতার বিষয়গুলো তো যাচাই হচ্ছে না। আমার কথা হচ্ছে, আল জাজিরা অভিযোগ করছে, ঠিক আছে অভিযোগ করছে, কিন্তু আমরা অভিযোগটি আমরা খতিয়ে দেখছি কিনা, এই জায়গাতেই আমার কথা। মিডিয়াতে সব জিনিসে যে খুব সাদা মাঠাভাবে উঠে যায়, মানে আইনের কি নিজ গতিতে আইন চলবে, আমরা একটা কথা বলি না, এগুলো ভুয়া কথা, কারণ আইনকে চালিত করা হয়। তো মিডিয়াতে যা প্রচার হয় সেই চালনার মধ্যে পার্সেন্টেজ থাকতে পারে, কারণ উদ্দেশ্যের হেরফের থাকতে পারে, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা কতখানি সত্য সেটা দেখার বিষয়। আমি মনে করি সেই জায়গাতে আমরা যখন দাঁড়িয়ে আছি, আমাদের এই অভিযোগগুলি আমাদের খণ্ডন করা প্রয়োজন, যে না এটা আসলে সত্য নয়, কিন্তু সেটা হতে হবে যে সত্য নির্মোহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা দেখব যে কতখানি। কারণ এখন সরকারের অবস্থা যদি এরকম হয় যে ও সরকারের কিছু দুর্বলতার কথা জানে, উনি জানে, এই জানে, সেই জানে, সরকার এটা অন্যরকম দেখতে পারে। কিন্তু আমার মনে হয় যে এখন আমরা ওইসব স্টেজ পার হয়ে গেছি, কারণ বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন সবগুলি নিয়ে এখন আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে। সেই জায়গায় এই সেনা প্রধানের প্রসঙ্গ, পুলিশ প্রধানের প্রসঙ্গ, একই সঙ্গে এমপিদের ঘটনাগুলো, এই বিষয়গুলো আলোচনায় গেলে ইন্টারন্যাশনাল মিডিয়া যখন শুরু করবে তখন কিন্তু অন্যরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায়। ইন্টারন্যাশনাল মিডিয়ার উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি যদি ওদের বিরুদ্ধে আপনি একটা যুদ্ধ শুরু করেন, তাহলে তারাও কিন্তু পাল্টা যুদ্ধ করবে। নাদেল ভাই, এই জায়গাটায় উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শওকত ভাই যেটি বলতে চাইছেন যে অভিযোগগুলো করছে সেটার সত্যতা আছে কি নেই সেটিও আমাদের গুরুত্ব দেওয়া উচিত কিনা। আমি শওকত ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত এই বিষয়টা। যেহেতু অভিযোগ এসেছে, এই অভিযোগটা খতিয়ে যদি দেখা না হয় তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হবে যে হয়তো আমরা এই বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই আইজিপির বিরুদ্ধে, সাবেক আইজিপির বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে, আইনশৃঙ্খলা বাহিনী সেটা খতিয়ে দেখছে বা দুদক সেটা খতিয়ে দেখছে। অনুরূপভাবে অন্য যে অভিযোগটি এসেছে, আমি নিশ্চিত সেই বিষয়টাও, কারণ সরকার এখানে কারো দায় নিবে না। আমি শওকত ভাইয়ের সঙ্গে একটা বিষয় দ্বিমত করি, উনি বলছেন যে শাপলা চত্বরে মুসল্লিদের উপর, এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এবং সেই দিন যে অরাজকতা করা হয়েছিল, যেভাবে
এই দেশের রাজধানীকে তারা একটি তাণ্ডব চালিয়েছিল, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্বটা পালন করেছে। এই জায়গায় বেনজির সাহেবের জায়গায় অন্য যে থাকতো সেও এই দায়িত্বই পালন করত। এবং আমি নিশ্চিত যে আজকে যে বিষয়গুলো উঠে এসেছে আমাদেরকে অবশ্যই এই বিষয়টা খোলাসা করতে হবে এবং বাংলাদেশ তার এই বিশ্বের ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বলেই আমাদের উপরে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার বা বিভিন্ন পশ্চিমাদের এত নজর কেন। পৃথিবীতে তো আরও অনেকগুলো দেশ আছে আমাদের আশেপাশে, কিন্তু সেই দেশগুলো নিয়ে কোনো কথা নেই। আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে তাদের এত আগ্রহ, এটা প্রমাণ করে বাংলাদেশ তার গুরুত্ব অবশ্যই দেশের গণ্ডি ছড়িয়ে এটা আন্তর্জাতিক পর্যায়ে একটা জায়গায় গিয়েছে। আমাদের শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ আমাদের কন্ট্রিবিউশন, আরও অনেক ক্ষেত্রেই আমাদের এগিয়ে যাওয়ার যে বিষয়গুলো আছে ভূ রাজনীতিতে বা আমরা যে নিরপেক্ষ অবস্থান করছি। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে যেটা বলেছিলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা আমাদের এই দেশের 1 ইঞ্চি মাটিকে, যেটা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বলেছেন, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমরা ব্যবহার করতে দেব না, বা দেশের মানুষের স্বার্থের বাইরে যায় সেটা আমরা করব না। আমি মনে করি এই বিষয়গুলোর কারণে হয়তো আমরা আরেকটু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। জি, সকল দা কিছু বলবেন, 10-20 একটা মন্তব্য যদি করতে চান কোনো কিছু। না, এগুলো আমার মনে হয় যে সরকার যে অবস্থায় পড়েছে, সরকার একটা অস্বস্তিতে আছে, ব্যাপক অস্বস্তিতে, এবং বিরোধী দলও খুব সোচ্চার হয়েছে এবং বিরোধী দল যে অভিযোগগুলি করছে, আমার মনে হয় যে সরকারকে যদি সরকার মনে করেন যে কারো অপরাধের দায় দায়িত্ব সরকার নেবে না, যেটা শাসক দল ওবায়দুল কাদের সাহেব বলেছেন, তাহলে সেটা হোক, তাহলে সেটা করুক। অবশ্যই আমরা তো চাই যে অভিযোগগুলো এসেছে সরকার কোনো দায় নেবে না, আমরা চাই এটার তদন্ত করে সত্য মিথ্যা যাচাই হোক। জি, দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।